মির্জা সাদনান শাহরিয়ারকে বিয়ে করতে না চাওয়ার কারণ কি? বয়সের ডিফারেন্স? লম্বাটে বলেছ শুভ্র সাদনান শাহরিয়ার প্রশ্নে অষ্টাদশী কন্যা প্রিয়তার মুখের বুলি ফুরিয়ে এলো। এই প্রশ্নের উত্তরে কি দেবে কোনো জবাব খুঁজে পেল না। এমনিতেই এই সুদর্শন পুরুষ সাদনান ভাইকে জমের মতো ভয় পায় অষ্টাদশী কন্যা প্রিয়তা। সেখানে যে আজ এই পুরুষকে বিয়ে করতে হবে ভাবতেই প্রিয়তার গলা শুকিয়ে এলো। সাদনান প্রিয়তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল জবাবের আশায়, কিন্তু মেয়েটা কোনো কথা বলছে না। সাদনান বিরক্ত হলো। মেয়েটা তাকে বিয়ে করতে রাজি নয়, এমন একটা গুঞ্জন কানে এসেছে। আর তাই তার ধারা জাফর মির্জা একান্তই মেয়েটার সাথে তাকে কথা বলতে পাঠিয়েছে। সাদনানের বিরক্তির মাত্রা ছাড়ালো এবার। নিজের গম্ভীরতা বজায় রেখে রাশভারী কণ্ঠে জানালো, দাদা দাদাজান তোমার সাথে একান্তই তোমার মতামত জানতে পাঠিয়েছে। আমি যাচ্ছি। হয়তো কিছু সময় ব্যবধানে বিয়ের কাজ শুরু হবে। সাধারণ 1 সেকেন্ড দেরি না করে নিজের গায়ের সবিদা রঙের পাঞ্জাবিটা হাতটা ভাঁজ করে কোণের উপর রাখতে রাখতে রুম হতে বেরিয়ে গেল। সাদনান বেরিয়ে যাওয়ার সাথে সাথে শফিক সওদাগর আইনসহ পেছনে পেছনে রুমে প্রবেশ করে। প্রিয়তা তাদের দেখে এগিয়ে এলো। শফিক সওদাগর কিছু বলার আগেই প্রিয়তা মিনমিন করে বলল, আমি সাদনান ভাইকে বিয়ে করতে পারবো না বাবা। বিয়ের বধূ সাজে সাজিত প্রিয়তার কাতর কণ্ঠে বলা কথায় শফিক সওদাগর পাত্তা দিল না। যদিও ভুলটা ওনার নিজেরই, কিন্তু এখন সেটা ভেবে মেয়ের জীবন তো আর অভিশপ্ত করতে পারবে না। একটা মেয়ের বিয়ের দিন বর না আসার মতো জঘন্য এই ঘটনা তার মেয়ের জন্য জীবন নরক করে দ্বিতীয়বার ভাববে না এই সমাজ। যদিও সমাজের ভয় তিনি করে না, তবু সব দিক বিবেচনা করে এখন বিয়ের দিকে দেওয়াটাই উত্তম মনে করেন। তাই নিজের কণ্ঠে গম্ভীর রেখে বলে উঠল, আমি তোমার মতামত জানতে আসিনি। আমি আমার ডিসিশন আগেই জানিয়েছি। একটু পরে বিয়ে পড়ানো শুরু হবে, আর কোনো ঝামেলা চাই না আমি। কথাগুলো শেষ করেই শরীফ সওদাগর প্রিয়তার রুম হতে বেরিয়ে গেল। আয়না বোনের পাশে দাঁড়িয়ে আছে, তাদেরও কিছু করার নেই। আয়নাও বাবার পেছনে পেছনে চলে গেল। আয়ন বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদরে কণ্ঠে বলল, রাজি হয়ে যাবুন। আমার বাবা মা সন্তানের খারাপ চায় না। বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। আর তুই একবার বাবার সম্মানের কথা ভাব। আইনের কথাগুলো প্রিয়তা মন দিয়ে শুনল। সত্যি তো, পাত্র আসেনি বিয়ে করতে। এটা পুরো গ্রাম ছড়িয়ে গিয়েছে। এখন যদি বিয়ে না হয়, এই গ্রামের লোক তার জীবন ফুল থেকে কাটাতেও পরিণত করতে একদণ্ড ভাববে না। প্রিয়তার ভাবনার মাঝেই আয়ান চলে গেল। আর দরজা খোলার সাথে সাথেই হুমড়ি খেয়ে রুমে প্রবেশ করলো সবাই। অতঃপর শুরু হলো গ্রামের মানুষের জাতিগত স্বভাব কানাঘুষা করা। এক বর পালিয়েছে, কিন্তু দেখো মেয়ের কি ভাগ্য, চেয়ারম্যান নিজে তার নাতির জন্য প্রস্তাব রেখেছে। একে বলে কপাল। এমন অনেক কথা প্রিয়তার কানে এলো, তবে প্রিয়তার কারোর কথায় কান দিল না। তার মনে তো অন্য প্রশ্ন ঘুরছে। কবির খান কেন বিয়ে করতে এলো না? কালাম খান শফিক সওদাগরের কাছে হাত জোর করে ক্ষমা চাইছে ছেলের এমন কর্মে। নিজের ছেলের প্রতি অঢেল রাগ হচ্ছে। এমন একটা জঘন্য কাজ কি করে তার ছেলে করতে পারে ভেবেই পেল না। আগে যদি বলতো তাহলে সে এমন কিছু করতো না। নিশ্চয় এত দূর অবধি এগোতো না। স্ত্রী মারা যাওয়ার পর আর বিয়ে করেনি। ছেলে অবহেলা হবে ভেবে নিজের যৌবন শেষ করে দিল। আর আজ সেই ছেলেই তাকে কি একটা লজ্জাজনক অধ্যায়ে ফেলে চলে গেল। এই জীবনে কি আর শফিক সওদাগর এর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তিনি? শফিক সওদাগর কালাম খানকে নরম স্বরে বোঝালো, অনেকটা সময় নিয়ে, যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কালাম খান তবুও বারবার ক্ষমা চান। বিয়ে পড়ানো হলে বউ নিয়ে যাওয়ার জন্য জাফর মির্জা তাগাদা দিল। সন্ধ্যা গড়িয়ে অনেকটা রাত হয়ে এলো যে। সাদনানের কাকা মফিজুল মির্জা বন্ধু কালাম খান স্ত্রী নেই। এক সন্তান কবির খান পড়ালেখার পাঠ চুকিয়ে বর্তমানে শহরে বেশ নামকরা একটা ভার্সিটির লেকচারার হিসেবে রয়েছে। ছেলের জন্য গ্রামের সহজ সরল মেয়ে চাইছিল পুত্রবধূ রূপে।
ব্যাপারটা মফিজুল মির্জাকে জানালে তিনি প্রিয়তার কথা জানায়। শফিক সওদাগরের সাথে কথা বললে দেখা সাক্ষাৎ করে কালাম খান প্রিয়তাকে পছন্দ করে রাজি হয়, কিন্তু ছেলের পছন্দের কথা না ভেবেই কথা দিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক করে নেয়। বিয়ের সপ্তাহ আগে অবশ্য কবিরকে তিনি প্রিয়তার সাথে দেখা করতে বলেছে, তবে কবির না করে দিয়েছে, জানিয়েছে বাবার পছন্দই তার পছন্দ। কিন্তু বিয়ের দিন সকালে 10:30টার দিকে কবির খান হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। এদিকে ব্যাপার খুবই দ্রুতই গ্রামে ছড়িয়ে পড়ে। বর আসবে না। শফিক সওদাগরের বড় মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা ব্যাপারটা জানাজানি হওয়ার পর জাফর মির্জা নিজের ছোট নাতি সাদনান শাহরিয়ার জন্য প্রস্তাব রাখে। শফিক সওদাগর যেন অন্ধকারের মাঝে একটু আলোর দেখা পেলেন। তিনি অবাক হয়েছিল, বিষয় নিয়ে একটা কিছু বলতে পারছিল না। বড় মেয়েকে মির্জাবাড়ি বিয়ে দিলেও ছোট মেয়েকে নিয়ে এসব কখনো ভাবেনি, অবশ্য ভাবার কথাও নয়। সাদনানের বয়স যেমন তেমনই নিজের নাম ধান। শুনেছেন এবার এমপি নির্বাচনেও সাদনান দাঁড়াবে। জয় তো নিশ্চয়ই হবে, ছেলেটার মাঝে বিশেষ গুণ রয়েছে, তাই তো বিনা বাক্যে রাজি হয়েছে। বরাবরের প্রিয়তা রাজনীতি অপছন্দ করে, অথচ ভাগ্য আজ তাকে এক নেতার বউ বানিয়ে দিল। এই তো একটু আগেই বিয়ে হয়েছে তাদের। প্রিয়তা বসে আছে সোফার সাদনানের পাশে। সাদনান গুরু গম্ভীর, কোনো প্রতিক্রিয়া তার মাঝে নেই। আপাতত কিছু মানুষ তাদের ঘিরে দাঁড়িয়ে আছে। বিদায় এত কেন বিষাদ, এত কেন কষ্ট? বুকের মাঝে তীব্র যন্ত্রণা হচ্ছে প্রিয়তার মা মিতা সওদাগর কেঁদে কুটে নাজেহাল অবস্থা। ছোট মেয়ে তার ভীষণ আদরে। বিদায় দিতে দিতে রাত হয়ে এলো। যেহেতু বিয়েটা হঠাৎ করে হয়েছে, তাই কোনো আত্মীয় সাদনানের নেই, যা আছে সব পরিবারের। রাহাত, আয়না, আজম মির্জা, আম্বিয়া মির্জা, মাইশা, সুফিয়া বেগম আর সাদনানের ফুপি, তারা সবাই একটা গাড়িতে গেল। আর সাদনান নিজের গাড়ি নিয়ে, সাথে রয়েছে তার ছেলেপুলে বাইক নিয়ে। সারা সাদনান এর গাড়িতে যাবে, কিন্তু মেয়েটার মন অন্য কিছু চাচ্ছে। গাড়ির কাছে দাঁড়িয়ে থাকতে দেখে সাদনান সারার দিকে ভ্রুকুচকে বলল, উঠে বস, তুই যা, আমি না হয় স্যার। মাঝে রাহান কথা থেকে এসে ফুরুত করে আমতামতা করে কিছু বলতে যাচ্ছিল, তবে সাদনানের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আর কিছু বলতে পারল না। সাদনান বোনের দিকে এক পলক তাকিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, আমার বোন, আমি ঠিক সময় বাড়ি দেখতে চাই। চোখের পলকে সাদনান গাড়ি স্টার্ট দিয়ে সাই করে চলে গেল। তার পেছনে পেছনে বাইকগুলো গেল। রাহান সারার দিকে তাকিয়ে একবার শুকনো একটা ঢোক নিয়ে গেল। এই মেয়ে আস্ত একটা মায়ার সাগর, যে সাগরে অতল গভীরে রাহাত ডুবে আছে, যা থেকে হয়তো কখনো মুক্তি পাওয়া সম্ভব নয়। আপনি? ফার্স্ট কোনো কমেন্ট নয়, তাড়াতাড়ি উঠে বসো। সারাও তাই করলো। রাহান বাইক স্টার্ট দেওয়ার আগেই হুঁশিয়ারি দিয়ে বলল, ধরে বস, রাস্তা ভালো নয়। কিছু বলে তোর ভাইয়েরা আর বাবা মাকে শেষ করতে দ্বিতীয়বার ভাববে না। সারা রাহানের কথা শুনে ঠিক করে হেসে দিল। রাহান বাইকের মিররে সেটা দেখে নিজের বুকের বাঁ পাশে ডান হাতটা দেখে মনে মনে বলল, এভাবে হাসিস না প্লিজ, আমার বুকে ভয়ঙ্কর যন্ত্রণা হয়। বিয়েটা হঠাৎ করে হওয়াতে বাড়িতেও তেমন লোকজন নেই, যা আছে নিজেদের লোক। সাদনানের মা সালেহা বেগম সব নিয়মকানুন শেষ একটা শাড়ি মাইশার হাতে দিয়ে প্রিয়তাকে বিয়ের ড্রেস চেঞ্জ করে এটা পরে সাদনানের রুমে দিয়ে যেতে বলল। মাইশা শাড়ি নিয়ে রুমে এসে দেখলো প্রিয়তা আয়নাকে জড়িয়ে ধরে বসে আছে। মাইশা নিজেও এসে বসলো। টুকটাক কথা বলে শাড়িটা রেখে গেল। আয়নাকে অবশ্য বলে গিয়েছে শাড়িটা পরিয়ে দিতে, কিন্তু আয়নাকে রাহাত ডাকছে। আয়নার আর রাহাতের 2 বছরের বাচ্চা ইনিয়া কান্না করছে, তাই আয়না হন্তদন্ত হয়ে ছুটে গেল। শাড়ি সেভাবেই পরে রইল। প্রিয়তার শাড়ির দিকে তাকিয়ে আছে। গায়ে ভারী একটা শাড়ি, মাথায় চমৎকার একখানা দুপাট্টা, মুখে রয়েছে কৃত্রিম সাজ। এত সবের প্রিয়তার অবস্থা খারাপ। ফ্রেশ হতে পারলে হয়তো ভালো লাগতো। কথাগুলো ভাবতে ভাবতে প্রিয়তা বিছানার উপরে রাখা শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঝোনার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল সেখানে। এদিকে হাতের শাড়িটাও রাখতে ভুলে গেছে। যতক্ষণে কথাটা মাথাটা এসেছে, ততক্ষণে শাড়ি পুরোপুরি ভিজে গিয়েছে। রুম হতে হঠাৎই পুরুষালী কণ্ঠের স্বর ভেসে এলো প্রিয়তার।
বুঝতে 1 সেকেন্ডও সময় লাগলো না, সাদনানি রুমে এসেছে। সাদনান ফোনে কারোর সাথে কথা বলতে বলতে রুমে প্রবেশ করে। এক হাতে গায়ে থাকা পাঞ্জাবিটার বোতাম খুলতে খুলতে পুরো রুমে একবার নজর বুলিয়ে নিল। কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে না পেয়ে ভ্রুজোড়া কুঁচকে আসে। পরপরই ওয়াশরুম হতে পানি পড়ার শব্দে বুঝতে পারে প্রিয়তা ওয়াশরুমে রয়েছে। কিন্তু এত রাতে মেয়েটা করছেটা কি? সাদনান অতশত চিন্তা বাদ দিয়ে ফোনের ওপাশের ব্যক্তিটাকে পরে টানিয়ে কথা বলছি বলেই ফোনের লাইন কেটে ফোন সেন্টার টেবিলে রেখে ওয়াশরুমের দরজায় খটখট করে জিজ্ঞাসা করলো, এত রাতে তুমি শাওয়ার নিচ্ছ? প্রিয়তার সাদনানের কণ্ঠে শুনে যান বেরিয়ে আসার জোগাড়। কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। একবার নিজের শরীরের দিকে তাকিয়ে আবার দরজার দিকে তাকালো। বেশ অনেকক্ষণ সময় নিয়ে অপরাধী কণ্ঠে জানালো, শাড়ি ভিজে গিয়েছে। সাদনান দরজা হতে সরে দাঁড়ায়। সাদনান প্রিয়তার কথা ঠিক মানে বুঝে না। শাওয়ার নিয়েছে, শাড়ি তো বুঝবেই। এখন শুকনো কাপড় পরলেই তো হয়। তবে সাদনান মুখে জিজ্ঞেস করলো, আর কিছু নেই? একটি নিয়ে এসেছিলাম, সেটাই ভিজে গিয়েছে। তুমি বেরিয়ে এসো, আমি মায়ের কাছ থেকে শাড়ি নিয়ে আসছি। সাদনান কথাগুলো বলে রুম হতে বেরিয়ে গেল। প্রিয়তা ভেজা শাড়ি পরেই সেভাবেই বেরিয়ে এলো। পুরো রুম পানি দিয়ে ভেজায় জবজবে হয়ে যেতে লাগলো। সাদনান একটা ছাই রঙের শাড়ি হাতে রুমে প্রবেশ করতেই বিরক্তির কপালে ভাঁজ পড়ে। ভরাট কণ্ঠে গম্ভীর স্বরে বলল, এটা নিয়ে পরে এসো। সাদনান কথা শেষ শাড়িটা নিয়ে এগিয়ে আসে। প্রিয়তা সাদনানের পায়ের দিকে তাকিয়ে ঠাহর করতে পারে। প্রিয়তা একটু পিছিয়ে গেল। সাদনান প্রিয়তাকে পিছিয়ে যেতে দেখে নিজের পা জোড়া স্থির করে ভ্রু কুঁচকে নেয়। আর প্রিয়তা কি বলবে খুঁজে পেল না। সে তো শাড়ি পরতে পারে না, তাই অসহায় চোখে একবার সাদনানের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে মিনমিন করে জানালো, আমি শাড়ি পরতে পারি না। সাদনান ফুস করে শ্বাস ফেলে। তবে পরক্ষণে কিছু ভেবে শুকনো ঢোক গিলে। প্রিয়তার ভেজা শাড়িতে মেয়েলি ভাঁজগুলো সব স্পষ্ট। তবে সাদনানের মনে হচ্ছে তার সামনে একটা চকলেটের প্যাকেট দাঁড়িয়ে আছে, যার চকলেটের চেয়ে প্যাকেটটা বেশি বড় হয়। প্রিয়তার গায়ের শাড়িটা ততটা ভারী নয়, তবে চিকন পাতলা দেহখানার জন্য শাড়িটা ভারী মনে হলো সাদনানের নিকট। নিজের সদ্য বিয়ে করা স্ত্রীর এমন রূপ যে কোনো পুরুষকে টানবে। নিজের পুরুষালী সত্তা দমন করে সাদনান পাশের দেওয়ালে থাকা বোর্ডে সুইচ টিপে লাইট অফ করে। প্রিয়তা চমকে ওঠে। তড়িঘড়ি করে ভীতু স্বরে বলল, লাইট কেন অফ করলেন সাদনান ভাই? সাদনান প্রিয়তার কথা শুনে বিড়বিড় করে বলল, স্টুপিড। প্রিয়তার কান অবধি কথাটা পৌঁছালো না। পৌঁছাবে কি করে? মেয়ে তো ভয়ে লজ্জায় অস্বস্তি মস্তিষ্ক ফাঁকা হয়ে আছে। সাদনান প্রিয়তার থেকে গুনে গুনে 2 হাত দূরত্ব দাঁড়িয়ে নিজের হাতে থাকা ব্লাউজ আর প্রয়োজনীয় সব প্রিয়তার হাতটা টেনে ধরে প্রিয়তাকে দিল। শুধু শাড়িটা নিজের হাতে রাখলো। আমি চাই না তুমি আমার সামনে অস্বস্তি বোধ করো। আমি চাই তুমি আমার সামনে স্ত্রী রূপে লজ্জা পাও। আর যেদিন তুমি আমার সামনে প্রথম লজ্জা পাবে, সেদিন আমি নিজের হাতে পরানো এই শাড়ি নিজের হাতে খুলে নিব। সাদনানের ফিসফিসিয়ে বলা কথাগুলো শুনে প্রিয়তার কান দিয়ে গরম ধোঁয়া বেরোনোর জোগাড়। অন্ধকারের মাঝে আবছা আলোয় সাদনান দেখতে পেল প্রিয়তার চোখ জোড়া বেশ টান টান করে তাকিয়ে রইল। সাদনান প্রিয়তাকে এভাবে তাকাতে দেখে হাসলো বোধ হয়, যা প্রিয়তার চোখে ধরা পড়ে না। পড়বে কি করে? সে তো লজ্জায় আবার দৃষ্টি আগের নেই নত করে নিয়েছে। সাদনান উল্টো ঘুরে দাঁড়িয়ে এক হাত কোমরে আরেক হাত মাথার পেছনে রেখে তাগাদা দিয়ে বলল, ফার্স্ট ভেজা কাপড় চেঞ্জ করো। প্রিয়তার কাঁপা কাঁপা হাতে তাই করে। আর বাইরে থেকে ব্যালকনি দিয়ে আসা অল্প আলোর কারণে সেটা প্রিয়তার উপর পড়ে, যার ফলে প্রিয়তার ছায়াটা না চাইতেও সাদনানের নজরে আসে পাশের পর্দাটায়। সাদনান ধপ করে চোখ বন্ধ করে নিল। সে চায় না এখন এমন কিছু হয়। তাহলে বারবার কেন মেয়েটা তাকে উস্কে দিচ্ছে? সে তো পুরুষ, সেখানে নিজের বিয়ে করা স্ত্রী। এমন অবস্থায় নিজেকে কন্ট্রোল করা কতটা কষ্টসাধ্য এই মেয়ে কি সেটা জানে? সাদনানের ভাবনার মাঝেই প্রিয়তার বার কয়েক মিনিট মিনমিন করে ডাকলো সাদনানকে। শেষমেশ না পেরে সামান্য জোরেই ডাকলো, সাদনান ভাই।
সাদনান চমকালো, পেছনে ফিরে বলল। প্রিয়তা নিজেই 2 হাত সামনে দিয়ে রেখেছে। সাদনান ঠোঁট এলিয়ে হাসল, তবে পর মুহূর্তে কী হবে ভেবে হাসি বিলীন হয়ে ঠোঁটের কানিশে হতে নিজের হাতের শাড়ির ভাঁজ খুলে এগিয়ে গিয়ে হাতের শাড়ির আঁচলটা গুজে দিল প্রিয়তার কোমরে। সাদনানের হাতের স্পর্শে কেঁপে উঠল প্রিয়তার সর্বাঙ্গ। সাদনান সেটাও ঠিক বুঝতে পারল, তবে নিজেকে শক্ত করে প্রিয়তা থেকে যথেষ্ট দূরে দাঁড়িয়ে শাড়িটা পেঁচিয়ে নিল প্রিয়তার কোমরে। বলিষ্ঠ পুরুষ সাদনানের বুকে প্রিয়তার শরীরটা স্পর্শ পেল। সাদনান কুচি করে সেগুলো প্রিয়তার হাতে দিল। প্রিয়তা কাঁপা কাঁপা হাতে সেগুলো কোনো রকমে গুজে নিল। সাদনান নিচে বসে প্রিয়তার কুচিগুলো ঠিক করে উঠে দাঁড়িয়ে চট করে ওয়াশরুমে চলে গেল। প্রিয়তা সেভাবে থেকেই এগিয়ে গিয়ে লাইট অন করে ড্রেসটি টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরে ফিরে দেখতে লাগলো। বেশ ভালোই হয়েছে, তবে আঁচলটা বেশ লম্বা হয়েছে। প্রিয়তা ভেজা কাপড়গুলো ফ্লোরে প্রিয়তা আশেপাশে কোনো ঝুড়ি আছে কিনা দেখে নিল। না, কিছুই নেই। প্রিয়তা ভাবলো সাদনান ওয়াশরুম থেকে বেরিয়ে এলে সেগুলো ধুয়ে নিবে, কিন্তু প্রিয়তার ভাবনার এক বালতি পানি ঢেলে হঠাৎ ওয়াশরুমের দরজা খুলে অর্ধনগ্ন সাদনান বেরিয়ে এলো, কোমরে একটা হালকা গোলাপি রঙের টাওয়াল পেঁচিয়ে। প্রিয়তা সাদনানের দিকে তাকিয়ে রইল। মূলত বেহায়া চোখ জোড়া প্রিয়তাকে দৃষ্টি সরিয়ে নিতে দিল না। উদম শরীর, বুকের ঘন কালো পশমগুলো মারাত্মক সুন্দর দেখতে লাগছে প্রিয়তার নিকট। সাদনান প্রিয়তাকে এভাবে তাকাতে দেখে গম্ভীর কণ্ঠে বলল, আমাকে দেখা শেষ হলে ব্যালকনি থেকে টাওয়াল এনে চুলগুলো মুছে নাও। কথাগুলো বলতে বলতে সাদনান প্রিয়তার ভেজা কাপড়গুলো হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রিয়তা বোধগম্য হচ্ছে না। ব্যাপারটা বুঝতে প্রিয়তার ঠিক কত সময় লাগলো প্রিয়তার জানে না, তবে সাদনান ভাই তার কাপড় ধুতে নিয়েছে এটা যেন তার বিশ্বাস হচ্ছে না। কোথায় ভেবেছে বিয়ের পর হয়তো সাদনান ভাই তার সাথে ঠিক করে কথা বলবে না, সেখানে এত সব যেন প্রিয়তার স্বপ্ন মনে হচ্ছে। রাত আনুমানিক 10:30টার মতো বাজে। কবির খান সওদাগর বাড়ি এসে পৌঁছালো। কালাম খানও আজ সওদাগর বাড়ি রয়েছে। তিনি ছেলেকে দেখে রেগে গেল, তবে শফিক সওদাগর কালাম খানকে বুঝিয়ে সুঝিয়ে রুমে পাঠিয়ে দিল। আর মিতা সওদাগর আগে কবিরকে ফ্রেশ হতে বলল। কবির তাই করলো, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। এর মধ্যেই কবির ঠিক আন্দাজ করতে পারে বিয়েটা তাহলে সত্যি হয়েছে মির্জা সাদনান শাহরিয়ারের সাথে, আর তাকেও যে মিথ্যা খবর দিয়ে এখান থেকে খুব দক্ষতার সাথে সরিয়ে দেওয়া হয়েছে সেটাও বুঝতে পারে, তবে সে বিষয়টা কারোর মাথায় শেয়ার করলো না। কবির শফিক সওদাগরকে অনুতপ্ত স্বরে বলল, আমি সত্যি লজ্জিত, তবে জরুরি কিছু কাজ থাকায় আমাকে সকালেই চট্টগ্রামে যেতে হয়েছে। আমি অত্যন্ত দুঃখিত আঙ্কেল। শফিক সওদাগর কবিরের কথাই জানালো, দেখো বাবা, যা হয়েছে ভুলে যাও। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সাদনান সকালে ঘুম থেকে উঠে নিজের বুকের উপর বইয়ের অস্তিত্ব টের পেল। এক চিলতে হাসি ঠোঁটের কোণে ফুটে ওঠে। নিজের মাথাটা সামান্য উঁচু করে প্রিয়তার মাথায় চুলের ভাঁজে নিজের অধরজোড়া ছুঁয়ে দিল। নিজের উপর থেকে সরিয়ে প্রিয়তাকে নিজের একটা বাহুর উপর রেখে একপাশ ফিরে শুয়ে প্রিয়তার মুখের উপর থেকে সাবধানের সহিত এলোমেলো হয়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিয়ে অপলক তাকিয়ে রইল বইয়ের মুখ পানে। গোলগাল ছোট মুখটা ঘুমন্ত অবস্থায় দারুণ মায়াবী লাগছে দেখতে। সাদনান একবার বইয়ের কপালে আলতো করে নিজের অধরজোড়া ছুঁয়ে দিল। প্রিয়তা নড়ে চড়ে ওঠে। সাদনান চুপ করে তাকিয়ে থাকে। এর মধ্যেই হঠাৎ সাদনানের ফোনটা বেজে উঠল। সাদনান তড়িঘড়ি করে বালিশের নিচ থেকে ফোন বের করে সাইডে বাটন চাপে, অতঃপর আলগোছে প্রিয়তাকে বালিশে শুয়ে নিয়ে বিছানা ছেড়ে নিঃশব্দে বেলকনিতে চলে গেল। ফোনে অনেকটা সময় কথা বলে সাদনান রুমে এসে ফ্রেশ হতে চলে গেল। সকাল 7:30 বাজে তখন। সাদনান ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে প্রিয়তার দিকে এগিয়ে গিয়ে প্রিয়তার ললাটে ফের উষ্ঠদয় ছুঁয়ে দিল। নিজের মুখটা এগিয়ে নিয়ে প্রিয়তার কানের কাছে বিড়বিড় করে বলল, দ্রুত ফিরে আসার চেষ্টা করব, ভিন্ন কিছু দেখার অপেক্ষা। কথা শেষে
সাদনান মুচকি হেসে রুমের দরজা খুলে বেরিয়ে গেল। সাদনান আর জাফর মির্জা বাড়ি নেই। সে সকালে দাদা নাতি কোথাও বেরিয়েছে, হয়তো কোনো জরুরি কাজ। সামনে ইলেকশন। প্রিয়তা বিকেল টায়না, মাইশা আর ইনিয়ার সাথে থেকে কেটে গেল। বেলা 11টা নাগাদ আবার আয়ান বোনকে দেখতে এসেছিল। প্রিয়তা তখন ভীষণ খুশি হয়েছিল। পরক্ষণেই ভাই চলে যাও মনও খারাপ হয়েছিল। তবে বড় বোন সাথে রয়েছে, আর বিয়ের পর স্বামীর বাড়ি মেয়েদের নিজের বাড়ি, তাই যতক্ষণ সম্ভব সবাইকে আপন ভেবে সংসারে মন দেওয়া শ্রেয়। এমনটাই আম্বিয়া মির্জা উপদেশ দিয়েছে প্রিয়তাকে। প্রিয়তা শুধু চুপচাপ শুনে গিয়েছে। হয়তো সত্যি রাতে রান্না প্রিয়তার শাশুড়ি হাতে হাতে এগিয়ে দিয়ে সাহায্য করলো। আয়না নিজের মেয়েকে রেখেছে। প্রিয়তা অবশ্য পরে সালেহা বেগম আর সুফিয়া বেগম ঠেলাঠেলিতে রান্নাঘর থেকে নিজের ঘরে এলো বাধ্য হয়ে। প্রিয়তা রুমে আসার পর কি মনে করে আলমারি খুলে সেখান থেকে একটা ট্রাউজার আর একটা নীল রঙের গেঞ্জি নামিয়ে বিছানায় রেখে দিয়ে নিজে গিয়ে বেলকনিতে দাঁড়িয়ে রইল। বেশ অনেকটা সময় পর একটা গাড়ি এলো বাড়িতে। সাদনানের ব্যালকনি হতে বাড়ির গেট একদম বরাবর হওয়ায় প্রিয়তার নজরে এলো। সাদনান গাড়ি থেকে নেমে দারোয়ানের হাতে চাবি দিয়ে একবার নিজের রুমের ব্যালকনির দিকে তাকিয়ে বাঁকা হাসলো। অতঃপর জাফর মির্জাকে সাথে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। প্রিয়তা সাদনানকে এদিকে তাকাতে দেখে ভাবুক হলো। মানুষটা বড্ড রহস্যময়। প্রিয়তা ব্যালকনি থেকে রুমে আসার সঙ্গে সঙ্গে সাদনান রুমে এসে দরজা আটকে নিজের গায়ের পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে কৌতূহল নিয়ে বলল, মনে হচ্ছে আমার মিস করছিলে ব্যালকনিতে দাঁড়িয়ে। প্রিয়তা ভেবাচাকা খেয়ে গেল। প্রিয়তা যতটুকু জানে বা এত বছর ধরে জেনে যেমনটা দেখে এসেছে, এসব আজ দুদিন ধরে যে সাদনান ভাইকে দেখছে তার মধ্যে আগের সাদনান ভাই আর এখনকার সাদনান ভাইয়ের একদমই মিল নেই। স্বভাবসুলভ সাদনান গম্ভীর মুখ, খুব কম কথা বলে আর ভীষণ রাগী। সেখানে এমন মানুষটার এই অস্বাভাবিক আচরণ প্রিয়তার নিকট বড়ই অবাক আর অস্বাভাবিক লাগছে। তুমি নিজের স্বভাব আর সাদনান ভাইয়ের সাথে কোনো অস্বাভাবিক কথাবার্তা কখনো না হওয়া এবারেও চুপ রইল প্রিয়তা। সাদনান ততক্ষণে নিজের গায়ের পাঞ্জাবি খুলে সোফায় রেখে ড্রেসের জন্য কাবারের দিকে যাওয়ার জন্য অগ্রসর হতেই নজর পড়ে বিছানায় কাপড় নামিয়ে রাখা দেখে বলল, বাহ, এখন থেকে স্বামীর যত্নদাত্তি করতে শুরু করে দিয়েছ। আই এম ইমপ্রেস। সাদনান কথাটা বলে হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল। এ লোকের হয়েছেটা কি? প্রিয়তা আপন মনে বিড়বিড় করে রুম থেকে বেরিয়ে গেল। সরি জান, আমি আর কোনো রিস্ক নিতে পারছি না। আমি আজ বাবার সাথে কথা বলে সব ফাইনাল করব। আয়নের কথায় ফোনের ওপাশে রমণী বোধহয় হাসলো। আয়ন সেটা ফোনেও মধ্যেও ঠাহর করতে পারল। গম্ভীর কণ্ঠে বলল, তুমি হাসছো? আশ্চর্য, এটা মোটেও হাসার সময় নয়। আমি রোজ এত আতঙ্ক আর তোমাকে হারানোর ভয় নিয়ে থাকতে পারছি না। মাইশা এবার শব্দ করে হেসে উঠল। আয়ন অন্য সময় হলে হয়তো এই হাসি নিয়ে এক দফা বর্ণনা করত, কবিতা বলে নিজের অনুভূতি প্রকাশ করত, কিন্তু এখন এই হাসিটা আর নিকট নিজের সহ্য করতে মনে পারছে না। মেয়েটা হাসছে, এমন একটা সিরিয়াস বিষয় নিয়েও ভাবা যায়? শুনুন, বিয়ের উপযোগী মেয়ে ঘরে থাকলে সম্বন্ধ আসবেই। দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কি আছে? আয়ন চুপ করে রইল। তবে মনে মনে ঠিক কী করবে সেটাও স্থির করে। আজ গিয়েছিল আয়ন মির্জা বাড়ি বোনকে দেখতে। মাইশা বাড়ি ছিল না। বাড়িতে আম্বিয়া মির্জার কিছু আত্মীয় এসেছে মূলত মাইশাকে দেখতে। তবে হঠাৎ করেই আয়ন তখন থেকে অস্থির। আয়নকে কোনো প্রত্যুত্তর করতে না শুনে মাইশা ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কিছু বলছেন না কেন? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। মাইশা ঘড়ি দেখলো, সত্যি রাত অনেক হয়েছে। তাই রোজকার মতো ভালোবাসি বলে আয়ন ফিরতি, আমিও ভালোবাসি বলে ফোন কাটে। আয়ন ফোন রেখে বাবা মায়ের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। রাত তখন অনেকটা। শফিক সওদাগর নিজের অভ্যাস মোতাবেক রুমে বসে বই পড়ছিল। মিতা সওদাগর তখন ঘুমিয়ে পড়েছে। আয়ন গিয়ে দরজা নক করতেই শফিক সওদাগর ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়। আবার মনে মনে একটু চিন্তিত হয়, এত রাতে ছেলে কেন এসেছে ভেবে। বাবা, আমি বিয়ে করব, কাল মেয়ে দেখতে যাবে।
আয়ান রুমে প্রবেশ করে কোনো বনিতা না করেই সোজাসুজি জানিয়ে দিল। শফিক সদাগর নড়েচড়ে বসলো। বই বন্ধ করে চোখের চশমাটা একটু ঠেলে দিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কী সব বলছো? মাথা ঠিক আছে? রাত কটা বাজে দেখেছো তুমি? কেন, তুমি আর মা তো এতদিন বিয়ের জন্য পাগল করে দিচ্ছিলে। আমি তো বনুর বিয়ের পর পর করবো বলেছিলাম, তাহলে এখন এসব কেন বলছো? শফিক সদাগর এ পর্যায়ে এসে চুপসে গেল। হ্যাঁ তা ঠিক, তবে ছেলে এত রাতে কেন এসব নিয়ে পড়েছে? বিয়ে করবে এটা তো সকালেও বলা যেত। তারা কি বারণ করেছে যে বিয়ে করাবে না? তাই রাত বিরতে এসে তাদের রাজি করাতে চেষ্টা করছে। ততক্ষণে মিতা সদাগরও ঘুম থেকে উঠে গিয়েছে। ছেলে আর স্বামীর কথোপকথন শুনে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো। সফল হলো। ছেলে পক্ষ নিয়ে বলল, হ্যাঁ ঠিক, আমরা তো চাই। বাবা, তোর মেয়ে পছন্দ আছে? তোমার ছেলের বাবাকে বলে দাও মফিজুল মির্জার সাথে কথা বলতে, বাকিটা আমি ম্যানেজ করে নেব। আয়ন কথাগুলো খুব স্বাভাবিকভাবে বলে রুম হতে বেরিয়ে এলো। বুকে একবার থুতু দিয়ে মাথা ঘুরিয়ে রুমের ভেতরে একবার উকি দিয়ে দেখলো মিতা সদাগর হাসি হাসি মুখে শফিক সদাগরকে কিছু বলছে, আর শফিক সদাগর অনুভূতিহীন। হয়তো উনি ভাবতে পারেনি ছেলে তার তলে তলে টেম্পো চালাচ্ছে। আয়ন বিশ্ব জয় করা হাসি দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে নিজেকে বাবা দিয়ে বিড়বিড় বলল, সাব্বাস মাহমুদ আয়ন সদাগর, সাব্বাস।